গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এর প্রথম ধাপ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে এই সরকারকে জনগণ কিন্তু ওইভাবে গ্রহণ করবে না। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এই সরকারের কিছু উপদেষ্টা আমরা লক্ষ্য করছি, তারা ফ্যাসিবাদ তন্ত্রকে আরো বেশি জিয়ে রাখার চেষ্টা করছে। উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল এবং তাদের সেই ষড়যন্ত্র কিন্তু ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই প্রক্রিয়া থেকে তারা স্থবির রয়েছে। যারা ইতিমধ্যে কয়েকজন আওয়ামী লীগের ডামি এমপিকে জামিন করিয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হতে দেয়নি, তো এইভাবে এই উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেটি আমি বিশ্বাস করি না। নাহিদ ইসলাম তিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পদত্যাগ করেন নাই, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তার দায়িত্ব নাহিদ ইসলামকে নিতে হবে। দেখেন, আমরা একটি ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই, এই লক্ষ্যে আমরা কাজ করছি। গণ অধিকার পরিষদ 2021 সালে গঠিত হওয়ার পর থেকে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে আপনি কোনো অনুযোগ দিতে পারবেন না। আমাদের নেতাকর্মীরা অভ্যুত্থানের পরে সুযোগ থাকা সত্ত্বেও কারোর বাড়ি দখল, ঘাট দখল, অমুক কিছু দখল বা অন্যায় করা, অনিয়ম করা এগুলোর সাথে সম্পৃক্ত হয়নি। আমরা যে সংগ্রামের মধ্যে ছিলাম, আমরা মনে করি যেহেতু সেই সংগ্রামের একটি পর্যায়ে এসে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদের কোনো পতন হয়নি। এখনও পর্যন্ত সচিবালয়ে হাসিনার ফ্যাসিবাদ, আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তারা আরও বেশি সুবিধা পাচ্ছে, পুলিশে ফ্যাসিবাদ, র্যাবে ফ্যাসিবাদ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদ কিন্তু আজকে মাথা ছাড়া দিয়ে উঠছে। এই সরকার কিন্তু ফ্যাসিবাদ এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে, হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। বরং এই সরকারের কিছু উপদেষ্টা আমরা লক্ষ্য করছি, তারা ফ্যাসিবাদ তন্ত্রকে আরও বেশি জিয়ে রাখার চেষ্টা করছে। যেহেতু উপদেষ্টা পরিষদেই আওয়ামী লীগের আপনার মুজিববাদী সৈনিকরা রয়েছে, সুতরাং এই সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই সরকার গণহত্যার বিচার করবে, আমার কাছে এই মুহূর্তে আমি বিশ্বাস করতে পারছি না। বিশেষ করে উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল এবং তাদের সেই ষড়যন্ত্র কিন্তু ফাঁস করে দেওয়ার কারণে বা ফাঁস হয়ে যাওয়ার কারণে সেই প্রক্রিয়া থেকে তারা স্থবির রয়েছে। কিন্তু ভবিষ্যতে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে তারা কাজ করবে না তার নিশ্চয়তা কি? এই যে রিফাইন্ড আওয়ামী লীগের সাথে আমাদের উপদেষ্টা পরিষদের কতিপয় উপদেষ্টা জড়িত, যারা ইতিমধ্যে কয়েকজন আওয়ামী লীগের ডামি এমপিকে জামিন করিয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হতে দেয়নি, অনেককে গ্রেপ্তার করার ক্ষেত্রে আপনার যাতে না হয় গ্রেপ্তার, এই জন্য ভূমিকা রেখেছে। তো এইভাবে এই উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেটি আমি বিশ্বাস করি না। দেখেন, নাহিদ ইসলাম সহ তাদের নেতৃবৃন্দরা দাবি করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। তা আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলাম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন তিনি গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? হাসিনার আমলের গণমাধ্যম আর বর্তমানের গণমাধ্যমের ভিতরে পার্থক্য কোথায়? আমরা তো পার্থক্য কোথাও দেখছি না। গণমাধ্যমের স্বাধীনতা সেই সময়ই ছিল না, সাংবাদিকদের লেখার স্বাধীনতা সেই সময়ই ছিল না, এখন কতটুকু স্বাধীনতা রয়েছে? সেই প্রশ্ন আমি সাংবাদিকদের কাছেই করছি। নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের মুখপাত্র হিসেবে কতটুকু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে? নাহিদ ইসলাম আপনার অভ্যুত্থানের মুখপাত্র হিসেবে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে পদত্যাগ করে নাই? তিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পদত্যাগ করেন নাই, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তার দায়িত্ব নাহিদ ইসলামকে নিতে হবে। আজকে শাহবাগ থানায় আমরা একটি মামলা দায়ের করেছি আমি বাদী হয়ে। বিশেষ করে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যে অগ্নিসংযোগ হয়, আমরা মনে করি সেই অগ্নিসংযোগ আওয়ামী লীগ এবং বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকরা, ছাত্রলীগ, তারাই কিন্তু ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আমাদের আন্দোলনকে বানচাল করার চেষ্টা করেছে। তো যাই হোক, আমরা ওই সময় মামলা করতে পারিনি, বরং ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মামলা করেছিল সেই মামলায় আমাদেরকে আসামি করা হয়, আমাদেরকে রিমান্ডের নির্যাতনের শিকার হতে হয়েছে। তো এখন ওই সময় যেহেতু আমাদের মামলাগুলো নেওয়া হতো না, অভ্যুত্থানের পরে আমরা ধারাবাহিকভাবে মামলাগুলো দেওয়া শুরু করেছি। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান, ডক্টর গোলাম রাব্বানী, সেই সময়কার ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক যারা ছিল, যারা শিক্ষক সমিতির সভাপতি ছিল, যারা আপনার আওয়ামী লীগের হাইকমান্ডে যারা এই হামলার সাথে জড়িত বলে আমরা মনে করি, জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। ওসি বলেছেন যে এই মামলা তারা গ্রহণ করলেন। পরবর্তীতে আমরা দেখতে চাই যে তারা আসলে কি পদক্ষেপ গ্রহণ করে। দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অভ্যুত্থানের পরে আওয়ামীপন্থী যে সকল দুর্বৃত্তরা ছিল, যারা কিন্তু আপনার শেখ হাসিনার নিশিরাতে নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, চাকরিচ্যুত করা হয়নি। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে ডাকসু নির্বাচন, ডাকসু হামলাকে কেন্দ্র করে আমাকে ডাকা হয়েছে, আমি সেখানে যাব, আমি তথ্যপত্রগুলো তুলে ধরবো। একই সাথে আমার যে দাবি সেটি হলো ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সুতরাং ছাত্রলীগের যারা হামলা করেছে, অন্যায় করেছে, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং যে অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসুর নেতা হয়েছিল,
কারচুপি করে ডাকসুর নেতা হয়েছিল সেই ছাত্রলীগের ডাকসু পদও বাতিল করতে হবে। আমরা চেষ্টা করছি আওয়ামী লীগের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করার জন্য, কতটুকু পারবো আমরা জানি না, বাট সবাই মিলে যদি আমরা চেষ্টা করি অবশ্যই আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবেই ফিরতে পারবে না। আওয়ামী লীগ যেমনিভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, ঠিক আর কোনো নির্বাচনেই আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমরা মনে করি আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এর প্রথম ধাপ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে এই সরকারকে জনগণ কিন্তু ওইভাবে গ্রহণ করবে না। ইতিমধ্যে কিন্তু সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তৈরি হচ্ছে, সেটি হলো নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে যে বিতর্কিত প্রতিবেদন তারা জমা দিয়েছে এবং সরকার সেটি গ্রহণ করেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া আমরা লক্ষ্য করছি যে আপনার করিডোর নিয়ে, মানবিক করিডোর দেওয়ার নামে যে ধরনের তামাশা শুরু করেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার যে চক্রান্ত শুরু হয়েছে, এই চক্রান্ত আমরা কোনোভাবেই সফল হতে দেব না। সরকারকে আমরা কড়াভাবে বলছি যে মানবিক করিডোর আপনারা করতে পারবেন না। আমেরিকা বলুক, ইউরোপ বলুক, জাতিসংঘ বলুক, যেই বলুক না কেন, আমাদের ভালো আমাদের বুঝতে হবে। মানবিক করিডোর যদি আপনার এইভাবে হয়ে যায় তাহলে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে এবং বাংলাদেশ আরেকটি সিকিম, পূর্ব তিমুর হবে। দেখেন, যেখানে এই ধরনের করিডোর হয়েছে সেই দেশে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে বা আন্তর্জাতিক কমিউনিটির সাথে। আমরা এটি চাই না, বাংলাদেশে কোনো যুদ্ধ হবে না, আমরা কোনো যুদ্ধ চাইনি। পাকিস্তান ভারতের যে আপনার উষ্মা আমরা লক্ষ্য করছি, তাদের ভিতরে যে ধরনের যুদ্ধংদেহী অবস্থা বিরাজ করছে, এই যুদ্ধের সাথে আমরা কোনোভাবেই জড়াবো না। আমরা শান্তি চাই, আমরা কোনো যুদ্ধ চাই না। দলীয় সিদ্ধান্ত, আমরা আগামীতে 300 আসনে নির্বাচন করব। এই লক্ষ্যে আমাদের যারা নেতাকর্মীরা, যারা সম্ভাব্য প্রার্থী, যারা ক্যান্ডিডেট হতে চায়, তারা প্রস্তুতি গ্রহণ করছে। আমরাও কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলায় যাচ্ছি, আমরা বিভিন্ন ইউনিয়নে যে জনসভা হচ্ছে সেখানে যাচ্ছি, বিভিন্ন আসন ভিত্তিক জনসভা হচ্ছে সেখানে যাচ্ছি। সারা দেশের মানুষের কাছে গণ অধিকার পরিষদের যে বার্তা, আমরা একটি গণতান্ত্রিক, ন্যায় বিচার সম্পূর্ণ, মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই, সেই কথাগুলো মানুষের কাছে আমরা যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি মানুষের বেশ ভালো সাড়া রয়েছে। মানুষ নতুন নেতৃত্ব চায়, মানুষ বিকল্প নেতৃত্ব চায়, মানুষ তরুণ নেতৃত্ব চায়, যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ মুক্ত, যারা সমাজের কল্যাণে কাজ করে, যারা মানুষের যে কোনো বিপদে পাশে দাঁড়ায়। বিশেষ করে গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে, যারা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে, যাদের বিরুদ্ধে কোনো ধরনের কালো টাকা, পেশি শক্তির অভিযোগ নাই, মানুষ কিন্তু সেই ধরনের নেতৃত্ব চায়। আশা করি গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনে আমরা যে প্রার্থী দিব, আমাদের প্রার্থীরা অবশ্যই ভালো করবে। দেখেন, গণ অধিকার পরিষদে যারা যুক্ত হচ্ছে, এই যুক্ত প্রক্রিয়ার সাথে আমাদের একটা টিম আমরা গঠন করে দিয়েছি, তারাই যাচাই বাছাই করে যুক্ত করছে। আমাদের হাবিবুর রহমান রিজু, আমাদের ফারুক হাসান, আমাদের হাসান আল মামুন, তারা এই দায়িত্ব পালন করছে। এর সাথেও আমাদের অন্যান্য উচ্চতর পরিষদের বা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ রয়েছে, তারা এই দায়িত্ব পালন করছে। গতকাল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় ছিল বা হাসিনার বিরুদ্ধে সে বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন যারা যুক্ত ছিল, তাদেরকে কিন্তু আপনার আমাদের সাথে তারা যুক্ত হয়েছেন এবং তাদের সাথে যারা কাজ করে তারাও তাদেরকে যুক্ত করেছেন। অর্থাৎ যেমন আমি যে কোনো একটি দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম মনে করেন, তো আমার সাথে যারা ছিল আমি সবাইকে এর সাথে, এই প্রক্রিয়ার সাথে যুক্ত করেছি। তো আমাদের নেতৃবৃন্দরা যারা দায়িত্বশীল ছিলেন তারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত। বিভিন্ন রাজনৈতিক দলের ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম যারা করেছেন সেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাই মূলত যুক্ত হয়েছেন। দেখেন, গণ অধিকার পরিষদ কোনো চাপের মুখে কখনোই পড়েনি। আমাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা সেই চাপকে কখনোই গ্রহণ করিনি। হাসিনার আমলে বিভিন্নভাবে আমাদেরকে চাপ দিয়ে থামিয়ে দেওয়া, বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিতর্কিত করা, নানান ধরনের চেষ্টা কিন্তু করেছে, কিন্তু আমরা কোনো চাপের কাছেও নতি স্বীকার করিনি, কোনো লোভের কাছেও আমরা নিজেদেরকে বিক্রি করে দিইনি। বিশেষ করে 24 সালের যে ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনে হাসিনা আমাদের দলের কয়েকজনকে এমপি মন্ত্রী বানাতে চেয়েছিল। আমরা কিন্তু কোনোভাবেই সেই প্রলোভনের ফাঁদে আমরা পা দিইনি। আশা করি ভবিষ্যতেও আমরা কোনো ধরনের প্রলোভনের ফাঁদে আমরা পা দিব না। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই রাজনীতির সাথে যেহেতু আমরা কখনোই সম্পৃক্ত হয়নি, গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছুর অফার কিন্তু আওয়ামী লীগ দিয়েছে, শুধু আমাদেরকে না, আরও বিভিন্ন ব্যক্তি মহলকে, রাজনীতিককে দিয়েছে, অনেকে কিন্তু ফাঁদে পা দিয়েছে। আমরা দেখেছি সেই শাহজাহান অমর, এরপরে আপনার মেজর জেনারেল ইব্রাহিম সাহেব থেকে শুরু করে আমরা দেখেছি অনেকে কিন্তু তৈমুর আলম খন্দকার, তারা কিন্তু ফাঁদে পা দিয়েছে। কিন্তু আমরা বিশেষ করে তরুণ নেতৃবৃন্দ, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমির রাশেদ খান সহ আমাদের নেতৃবৃন্দ যারা ছিল বা অন্যান্য দলেরও ইয়াং নেতৃবৃন্দ, তাদেরকে কিন্তু ফাঁদ দেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে, মন্ত্রী বানিয়ে দিবে, মানে এরশাদ যেটি করতো এরশাদের সময়,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে ধরে নিয়ে গিয়ে প্রতিমন্ত্রী বানানো, মন্ত্রী বানানো, শেখ হাসিনাও একই চেষ্টা করেছে, কিন্তু আমরা আসলে সেই শেখ হাসিনার কাছে কোনোভাবে মাথা নত করিনি।